কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ সিএসএস নিয়ে টিউটোরিয়ালের শেষ পর্ব, অর্থাৎ এইচটিএমএল প্রথমে শেষ করলাম, এবার সিএসএস শেষ করছি। আশা করি পরবর্তীতে সম্পূর্ণ ওয়েব ডিজাইন নিয়ে বিভিন্ন ধরনের লেসন করব এবং ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো এছাড়াও গ্রাফিক ডিজাইন নিয়েও কিছু লেসন করব। চলুন ধারাবাহিকভাবে আমরা দেখি আজকে কি আলোচনা করব। প্রথমে আসি আইকন নিয়ে। আপনারা নিশ্চয় অনেকে জানেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করা হয়, যেমন ফেসবুকে বিভিন্ন ধরনের ইমোজি কিংবা বিভিন্ন ধরনের ছোট ছোট আইকন অর্থাৎ সিম্বলগুলো ব্যবহার করা হয়। ওয়েবসাইটে আইকন ব্যবহারের জন্য সবথেকে জনপ্রিয় একটা ফন্ট হচ্ছে ফন্ট অসাম। এই ফন্ট অসাম আইকন দিয়ে আপনারা অনেক ধরনের আইকনকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন। চলুন এক্সারসাইজে যে দেখি কিভাবে ফন্ট অসাম ব্যবহার করতে হয়। ফন্ট অসাম ব্যবহারের জন্য প্রথমেই আপনাদের ফন্ট অসামের ওয়েবসাইটে যেতে হবে। এখানে গুগলে এসে সার্চ দিবেন ফন্ট অসাম, এই ইউআরএলটাতে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড করা জিপ ফাইলটা এখানে রাখলাম। এখন এক্সট্রাক্ট করি। এটাকে রিনেম করি ফন্ট অসাম নামে। এর মধ্যে থেকে অপ্রয়োজনীয় ফাইল বা ফোল্ডারগুলো ডিলিট করে দিই। এখন সিএসএস ফোল্ডারে যাব, এটাকেও ডিলিট করে দিই, অর্থাৎ আনকম্প্রেসড বা আনমিনিফাইড যে সিএসএসটা ওটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে রিনেম করে নামটাকে কপি করলাম। এখন আমাদের স্টাইল শিটের সঙ্গে এটা অ্যাড করে দেব। মনে রাখবেন আপনাদের যে স্টাইল শিটটা সবসময় ব্যবহার করবেন সেটা যেন সবথেকে নিচের দিকে থাকে, অর্থাৎ হেডের লাস্ট এলিমেন্ট যেন ওই স্টাইল শিটটা হয়। আপনারা বিগত পর্বগুলোতে দেখেছেন কিভাবে সিএসএস কে আপনাদের এইচটিএমএল এর সঙ্গে যুক্ত করতে হয়। আমি আবারও দেখাচ্ছি। এই ফোল্ডারটা এখানে পেস্ট করলাম, তার মধ্যে ফন্ট অসামের মধ্যে যদি আমরা যাই সিএসএস নামে, সিএসএস এর মধ্যে এই ফাইলটা। ফন্ট অসামের ডকুমেন্টেশনটা খুবই তথ্যবহুল। এখান থেকে আপনারা যে কোনো ধরনের আইকনকে সহজেই দেখতে পারবেন, সেটি ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনাদের দেখায় দিবে। এই চিট শিট, এইটা থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকনগুলোর কোড সহজেই কপি করে আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এই আইকনটা ব্যবহার করব, এই কোডটুকু কপি করব। আশা করি বিগত পর্বগুলো দেখে আপনারা অনেক অনেক প্র্যাকটিস করছেন, আরো অনেক বেশি প্র্যাকটিস করবেন। এতে আপনাদের কাজের একটা ধারাবাহিকতা বা ফ্লুয়েন্সি চলে আসবে। আমি দেখাই কিভাবে আইকনটা আনতে হয়। আইকন ব্যবহারের জন্য ক্লাসের মধ্যে আমি যে এখান থেকে যে লাইনটুকু কপি করেছি বা যে ওয়ার্ডগুলো বা লেটারগুলো কপি করেছি
এখানে এসে পেস্ট করে দিলাম। আর মনে রাখবেন ফন্ট অসাম ব্যবহারের জন্য আপনাদেরকে একটা ক্লাস এক্সট্রা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে FA, যার সম্পূর্ণরূপ ফন্ট অসাম। FA ফন্ট, এতে অসাম। মনে রাখবেন এইটুকু শুধুমাত্র ক্লাসের মধ্যে ব্যবহার করে তারপর যে আইকনটা ব্যবহার করবেন, সাপোজ এই আইকনটা যদি হয়, এই ওয়ার্ডটুকু, এই আইকনটা হলে এই ওয়ার্ডটুকু কপি করে এখানে পেস্ট করে দিবেন এই ক্লাসের মধ্যে। এখন ব্রাউজারে যে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন আইকনটা চলে আসছে। আমি একটু বড় করে দেখাই, তাহলে খুব ভালো লাগবে। সবার ইনলাইন স্টাইল শিটের কথা মনে আছে? আমি ইনলাইন স্টাইল শিটের মাধ্যমে দেখাচ্ছি। আশা করি এই কোডগুলোর সঙ্গে আপনারা খুবই পরিচিত, কারণ এই কোডগুলো আমি অনেকবার ব্যবহার করে আপনাদের দেখিয়েছি। দেখুন আইকনটা অনেক সুন্দরভাবে চলে আসছে। আপনারা এটার কালার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বা সেন্টার অ্যালাইন, লেফট সেন্টার বা লেফটে যে কোনো পজিশনটা নিতে পারেন। যে কোনো কিছু আপনারা করতে পারেন এই আইকনগুলো দিয়ে। সাপোজ একটা টেক্সটের আগে দিবেন, এখানে কিছু টেক্সট, আমি ডিমো কিছু টেক্সট লিখে দিলাম, দেখুন অটোমেটিক চলে আসছে। এইভাবেই আপনারা ফন্ট অসামকে আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এখন আসি লিঙ্কগুলাকে, অর্থাৎ ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আপনারা ব্যবহার করছেন সেই লিঙ্কগুলাকে কিভাবে আপনারা ডিজাইন করবেন, কিভাবে সেই লিঙ্কগুলার CSS অ্যাড করবেন। দেখুন এখানে এ ক্লোন লিঙ্ক, এটাকে নরমাল লিঙ্কের CSS বলে। এ ভিজিটেড, অর্থাৎ একটা লিঙ্ক যখন আপনারা ক্লিক করবেন, এর পরবর্তীতে যখন ওই লিঙ্কে যাবেন তখন ওই লিঙ্কের যে CSSটা হবে সেটা এ ভিজিটেড দিয়ে দিতে হবে। এ হোভার, অর্থাৎ একটা লিঙ্কের উপর যখন আপনারা মাউসটা নেবেন তখন ওই লিঙ্কের যে কালার কিংবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য যে CSSটা দিতে হয়, এই প্রপার্টি দিয়ে সেই CSS গুলোকে টার্গেট করবেন। এ অ্যাক্টিভ, অর্থাৎ কোনো একটা লিঙ্ক যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, বিশেষ করে এগুলো ওয়েবসাইটের মেনু বা নেভিগেশনের জন্য দেওয়া হয়, আপনারা টার্গেটের জন্য এ ক্লোন অ্যাক্টিভ ব্যবহার করবেন। চলুন এক্সারসাইজে যে দেখাই কিভাবে এই প্রপার্টিগুলো ব্যবহার করতে হয়। আমি এখন এখানে দেখাচ্ছি কিছু লিঙ্ক। এর মধ্যে আপনারা ইউআরএল গুলো দিতে পারেন, অর্থাৎ হাইপার রেফারেন্স গুলো দিতে পারেন। আমি এগুলো ব্ল্যাঙ্ক রেখেই দেখাচ্ছি, অথবা আমি একটা একটা করে অ্যাড করেই দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এগুলো পূর্বেও করেছি, তারপরও আমি এখন আবার করছি। এর কারণ হচ্ছে আপনারা কাজগুলো দেখে আবারও প্র্যাকটিসের একটা সুযোগ পাবেন। ইউআরএলটা কপি করে হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিই, ডেইলি স্টার, এটা আমি আর লিখলাম না, কারণ এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। খুলনা জোন, আমি এটাকে আর ইউআরএল হিসাবে যুক্ত করলাম না, ধরলাম এই তিনটা ইউআরএল নিয়ে আমি কাজ করব। এখন আসি কিভাবে CSS যুক্ত করব। দেখুন অ্যাঙ্করিং প্রপার্টি, প্রথমেই এখানে একটু কমেন্ট করে নিই। সবাই কমেন্ট করার নিয়ম জানেন। প্রথমে বিগিনিং স্ল্যাশ, তারপর স্টার, তারপর যে কমেন্টটুকু করবেন স্টার এবং আরেকটা স্ল্যাশ, এভাবেই কমেন্ট করতে পারেন আপনারা CSS এ। এখন এ কে টার্গেট করব,
আর এখানে কি দিব, হোভার কালার রেড। এটা করার আগে আমি আগে রিফ্রেশ দিয়ে দেখি কিভাবে আসছে। দেখুন আমি কাজের সুবিধার জন্য নিচে কিছু ডেমো টেক্সট ব্যবহার করছি। ডেমো টেক্সট নেওয়ার জন্য আপনারা এই সাইটটা ব্যবহার করতে পারেন। এটা খুবই একটা জনপ্রিয় সাইট। এর একটা হিস্টরি আছে যেটা আমি পরবর্তী যে কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে 3টা কন্টেন্ট ইউআরএল দেওয়া আছে, বিবিসি, ডেইলি স্টার, ইসলামিক ইউনিভার্সিটি। বিবিসির উপর মাউসটা নিলে এটাকে দেখুন কোনো কালারটা চেঞ্জ হচ্ছে না। যখন আমরা মাউসটা নিচ্ছি এটাকে বলে হোভার। হোভার অর্থাৎ উপরে কোনো কিছু নিয়ে যখন আপনারা মাউসটা ঘোরাচ্ছেন ওটাকে হোভার বলে। এখন রিফ্রেশ দিয়ে দেখি। এখন যদি লিঙ্কগুলোর উপরে মাউস নিই দেখুন রেড কালার হচ্ছে। টার্গেট করেছি যে কোনো অ্যাঙ্করিং এর উপর হোভার করলে কালারটা রেড হবে। আমরা এখানে আরো করতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল বা যে কোনো ধরনের অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারি এখানে। দেখুন ফন্টটা তখন বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ হোভার করার ফলে এমন হচ্ছে। এখন আসি এ ক্লোন ভিজিটেড কালার গ্রিন। সেভ করার আগে একটা লিংকে যেয়ে দেখি ডেইলি স্টার। এখানে গেলাম। ওয়াও, বাংলাদেশ আজ আয়ারল্যান্ডকে খুব বড় একটা ব্যবধানে হারিয়ে দিয়েছে। এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। আশা করি বাংলাদেশ এই ধারা অব্যাহত রাখবে, আমরা সাথেই থাকব। দেখুন টেক্সটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটাকে ভিজিট করা হয়েছে এই লিংকটায়, এই কারণে এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই কালারটা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো, কারণ ব্রাউজারের ওই ডিফল্ট আমাদের জন্য না। আমরা যারা প্রফেশনালি কাজ করব সবকিছুই আমাদের কাস্টম হতে হবে। এখন রিফ্রেশ দিন, দেখুন গ্রিন আসছে, অর্থাৎ আমরা এটাকে কাস্টমাইজ করে এ ভিজিটেড দিয়ে কালারটা গ্রিন করে দিছি। যখন আপনারা শুধুমাত্র যে কোনো একটা লিংকের কালারগুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে দিবেন কালার, ধরুন ব্ল্যাক। আমি এখানে কালারের নামগুলো ব্যবহার করছি, আপনারা নামও ব্যবহার করতে পারেন বা হেক্সা কালার কিংবা RGB ভ্যালুও ব্যবহার করতে পারেন। আমি বিগত পর্বগুলোতে বিশদভাবে আলোচনা করেছি কিভাবে আপনারা কালার বা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবেন। আমি এখন আর যাবতীয়ভাবে দেখাচ্ছি না। দেখুন কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। আপনারা যদি না বুঝতে পারেন আমি এখানে অন্য কালার করে দিই, পার্পল। ওকে, এখন বুঝতে পারছেন কালারটা। যাই হোক, সাধারণত লিংকের জন্য আমরা এই সিএসএসটা ব্যবহার করব। যে কোনো একটা লিংকে টার্গেট করার জন্য আমরা এ ক্লোন লিংক ব্যবহার করব। আরেকটা সিএসএস খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাক্টিভ। আপনারা এখানে লিখুন কালার ইয়েলো। আমরা যদি যে কোনো একটা পেজের সাপোজ এই পেজটার অ্যাক্টিভ কালারটা যদি দেখাতে চাই
সেক্ষেত্রে ওখানে ক্লিক করার পরবর্তীতে যখন অ্যাক্টিভ হয়ে থাকবে, এটা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট কিংবা ওয়ার্ডপ্রেস নিয়ে আমি যখন কাজ করব তখন আমি আপনাদের দেখাবো মেনুগুলো কিভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। তখন ওটার কালারটা এভাবে অ্যাড করব। আপনারা মনে রাখবেন এই চার্টটা দিয়ে আপনারা অ্যাঙ্করিং বা এ ট্যাগের যাবতীয় স্টাইলগুলো অ্যাড করতে পারেন। এখন আসি সিএসএস লিস্ট নিয়ে। আমরা যে লিস্টগুলো বিগত পর্বগুলোতে আমি দেখিয়েছি এইচটিএমএল এ, বিশেষভাবে এইচটিএমএল এর প্রথম দিকের টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি কিভাবে লিস্ট আইটেমগুলো নিয়ে কাজ করতে হয়। আমি এখন এক্সারসাইজে যে দেখাবো কিভাবে লিস্ট স্টাইল টাইপ নিয়ে কাজ করতে হয়। এখানে আমি একটা লিস্ট অলরেডি করে ফেলেছি, আনঅর্ডার লিস্ট। এটাকে একটা ক্লাস দিয়ে দিই, তাহলে খুব ভালো হবে বুঝতে। টার্গেট লিংক নামে একটা ক্লাস নিলাম। ক্লাস আইডি এগুলা নিয়ে হয়তো নতুন করে আর বলার কিছুই নেই, কারণ এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করছেন আর বিগত পর্বগুলোতে আমি অনেকবার দেখিয়েছি, এই কারণে এখন আর বিশদভাবে বলছি না। এখন কি করব, এটার এলআই দেখুন, আনঅর্ডার লিস্ট এর মধ্যে লিস্ট। আমরা কি করব, এই লিস্টগুলার সিএসএস নিয়ে কাজ করব। এই কারণে এই ক্লাসের পরবর্তীতে একটা এলআই দেওয়া, তার মানেটা হচ্ছে ইউএল এর পরবর্তীতে অর্থাৎ এই ক্লাসটার পরবর্তীতে এলআই কে টার্গেট করা হচ্ছে। টার্গেট করলাম এলআই কে। এখন লিস্ট স্টাইল টাইপ সার্কেল, রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন সার্কেল হয়ে আছে, দেখতে পাচ্ছেন সার্কেল। এটাকে যদি করি স্কোয়ার, দেখুন স্কোয়ার হয়ে আছে। আপনাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন বা নতুন কোনো কিছু দরকার হয় কিংবা কোনো কিছু মনে পড়ছে না, তখন যে সার্চ দিবেন সিএসএস লিস্ট স্টাইল টাইপ, দেখুন এখানে আপনাদের ডিস্ক, সার্কেল, বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আসবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি আর নতুন করে দেখাচ্ছি না। ডিসপ্লে প্রপার্টি সিএসএস এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিসপ্লে প্রপার্টি যেটা ওয়েবসাইটের ডিজাইনের জন্য, ডিসপ্লে প্রপার্টি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সিএসএস এলিমেন্ট। এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই ম্যানেজ করতে পারেন। যেমন আমি এখন দেখাচ্ছি, আমরা এইমাত্র যে লিস্ট আইটেমগুলো নিয়ে কাজ করলাম, এখানে আমি দেখাচ্ছি আমরা টার্গেট করেছি যে লিস্টগুলোকে এখানে ডিসপ্লে ইনলাইন করে দেখাই। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন লিস্টগুলো ইনলাইন আকারে আছে। ডিসপ্লে ইনলাইন এর অর্থ হচ্ছে, আমি ফটোশপে যে একটু আপনাদের দেখায় দিই, এক্সারসাইজে যে দেখালাম তারপর ফটোশপে দেখালে আপনাদের খুব ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। আমি চাই আপনারা সম্পূর্ণভাবে শিখুন, কোথাও যেন কোনো ঘাটতি না থাকে। ইনলাইন হচ্ছে, ধরুন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা ইনলাইন প্রপার্টি। যে কোনো একটা, সাপোজ
এটা একটা ব্লক ইনলাইন, এর পাশে যদি জায়গা থাকে আর ওই এলিমেন্টটা যদি ওই জায়গায় বসতে পারে, অর্থাৎ ওই জায়গায় ক্যাপচার হয়ে যায়, তখন সাপোজ এই এলিমেন্টটাও যদি ডিসপ্লে ইনলাইন দেয়া থাকে, এই জায়গায় যদি ধরে, সেক্ষেত্রে এটা এখানে চলে আসবে। ধরুন এটা সাইজে এত বড়, সেক্ষেত্রে এটা আর ওখানে যাবে না, এটা এখানেই থেকে যাবে। আশা করি এটা আপনাদের ক্লিয়ার। ইনলাইন মানে হচ্ছে যদি ডাইনে বা বামে জায়গা যদি থাকে, সেক্ষেত্রে নিচের এলিমেন্টটাও যদি ইনলাইন দেয়া থাকে ডিসপ্লে হিসাবে, ওই এলিমেন্টটা ওখানে চলে যাবে। আর যদি এমন বড় হয়, সেক্ষেত্রে আর ওখানে যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, ফেসবুক গ্রুপ কিংবা ইউটিউবে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব, প্রয়োজনে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল বানাবো এই ডিসপ্লে নিয়েই, ডিসপ্লে প্রপার্টিগুলো নিয়ে প্রয়োজনে আমি আপনাদের আরেকটা টিউটোরিয়াল বানিয়ে দেখাবো। কিন্তু না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। না বুঝে চুপ করে থাকাটা আমার খুবই অপছন্দ। এখন আসি ডিসপ্লে ব্লক নিয়ে। এখন রিফ্রেশ দিয়ে দেখি ব্লক করলে কি হয়। দেখুন, ব্লক করার ফলে প্রতিটা এলিমেন্ট এক লাইনে হয়ে গেছে। ফটোশপে যেয়ে দেখাই কেন এইভাবে হয়। ব্লক বলতে বোঝায় এই এলিমেন্টটা, এর রেঞ্জটা চলে যাবে একদম এই পর্যন্ত, অর্থাৎ এটা ব্লক হয়ে আছে, ব্লক হয়ে আছে এটা। আর একটা প্রপার্টি যদি আপনারা ব্যবহার করেন এখানে, ওটাও ব্লক হয়ে চলে যাবে, অর্থাৎ লেফট টু রাইট ব্লক হয়ে যাবে। ধরুন প্রপার্টিটা সেকশনটা এইটুকু হলো, আপনারা মনে করতে পারেন এই জায়গাটুকু কি হলো, এই জায়গাটুকু ব্লক হয়ে যাবে। যখন ডিসপ্লে প্রপার্টি ব্লক ব্যবহার করবেন, তখন এক একটা আইটেম বাম থেকে ডান পাশে যতটুকু জায়গা পাবে, সম্পূর্ণ জায়গাটা ব্লক হিসেবে নিয়ে নেবে। এই জায়গাটুকু এর জন্য বরাদ্দ, এর জন্য বরাদ্দ। ওকে। আর একটা ভ্যালু খুব বেশি ব্যবহার করা হয়, যেমন নান। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিসপ্লে নান এর মিনিংটা কি। ডিসপ্লেটা দেখাবে না। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন ওই ক্লাসটা বা ওই আইটেমগুলো যেগুলোর ডিসপ্লে নান ভ্যালু ব্যবহার করা হয়েছে, সেগুলা হাইড হয়ে আছে। আমি এখন এটাকে উঠিয়ে দিয়ে ব্লক ভ্যালু ব্যবহার করলাম। এখন দেখুন আইটেমগুলো ব্লক হিসাবে দেখাচ্ছে। সিএসএস এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ফ্লট। এই দুইটা প্রপার্টি খুব বেশি ব্যবহার করা হয়। যখন আপনারা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, তখন দেখবেন ফ্লট আর ক্লিয়ার এই দুইটা প্রপার্টি কতবার ব্যবহার করতে হয়। চলুন আমি এক্সারসাইজে যে দেখাই। এখানে একটা ক্লাস নিই, লেফট সাইড। এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দিই। দুইটা ক্লাস নিলাম, লেফট সাইড এবং রাইট সাইড। এখানে ফ্লট লেফট আর উইড
50 পিক্সেল। এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন এই কন্টেন্টটুকু 50 পিক্সেল হিসেবে ফ্লট লেফট হয়ে আছে। এখন আমি যদি ফ্লট লেফটটা কমেন্ট হিসাবে লক করে রাখি, দেখুন এটা 50% জায়গা দখল করেছে, কিন্তু এর পাশের যে কন্টেন্টটুকু, ওই কন্টেন্টটুকু এখানে আসছে না। আমি যদি এখন রাইট সাইডের কন্টেন্টটুকু যদি উইড 50% হিসাবে দিয়ে রাখি, দেখুন সরি, এখানে ক্লাসটাই ভুল করেছি। সবসময় মনে রাখবেন ক্লাস আইডি যেন অ্যাকুরেট হয়, এই কারণে আপনারা এখান থেকে কপি করে আনবেন। তাতে কি হবে, আপনারা এখানে যে ক্লাস বা আইডি ব্যবহার করেছেন ওটাই এখানে ব্যবহার করতে পারবেন। না হলে যদি লিখতেও যান সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখুন এটা রাইট সাইডের কন্টেন্ট, এটা লেফট সাইডের কন্টেন্ট। আমি যদি এখন এখানে শুধুমাত্র ফ্লট লেফট করে দিই, দেখুন ইফেক্টটা কি আসে, এটা লেফট হয়ে আছে। কিন্তু এটাকে যদি লেফট না করি সেক্ষেত্রে কি হয় দেখুন, এমন দেখাবে যদি রাইট সাইডের সেকশনটুকুকে যদি ফ্লট লেফট না করি, আর লেফট করার পরবর্তীতে দেখুন এটাও এখানে চলে গেছে। অর্থাৎ এই আইটেমটুকু সব সময় লেফট সাইডে যদি কোনো জায়গা খালি থাকে বা উপরে কোনো জায়গা যদি খালি থাকে, সে জায়গায় এই কন্টেন্টটুকু চলে যাবে। যখন আপনারা ওয়েবসাইট ডিজাইনের কাজ করবেন বাস্তবিকভাবে একদম, অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ, তখন বুঝতে পারবেন যে এই ফ্লট লেফট বা রাইট এই প্রপার্টিগুলোর কতটা বেশি ব্যবহার করা হয়। এখন আসি ক্লিয়ার প্রপার্টিটা কি কাজে ব্যবহার করা হয়। দেখুন এখানে এই আইটেমগুলা পাশাপাশি আছে। আমি যদি চাই যে এই আইটেমের পরে এই আইটেমটা দেখাবে না, রাইট সাইডের জায়গাটুকু খালি থাকবে, ক্লিয়ার প্রপার্টিটা ব্যবহার করব। এখানে একটা পিক্সেল ব্যবহার করি, 500 পিক্সেল। এই আইটেমটুকু প্রথমে এই কন্টেন্টটুকু, তার পরবর্তীতে এই কন্টেন্টটুকু পাচ্ছে, এবং রাইট সাইডে যে কন্টেন্টটুকু ছিল ওইটুকু রাইট সাইডে চলে আসছে। আমি এখন এই জায়গাটুকুকে একটা ক্লাস দিয়ে দিব, ক্লিয়ার। এটা ডিভের মধ্যে নিয়ে নিচ্ছি, ক্লিয়ার নামে যে ক্লাসটা নিলাম, ক্লিয়ার বোথ। দেখুন এখন প্রথমে এই কন্টেন্টটুকু, তার পরবর্তীতে এই কন্টেন্টটুকু, এবং শেষে এইটুকু। আর যদি এখানে ক্লিয়ার বোথ এবং এখানে ক্লিয়ার বোথ মুছে দিই, সেক্ষেত্রে দেখুন এই দুটা কন্টেন্ট পাশাপাশি দেখাচ্ছে। মনে রাখবেন যখন ওয়েবসাইটগুলো ডিজাইন করবেন তখন এই ফ্লট বা ক্লিয়ার বোথ বা ক্লিয়ার লেফট বা ক্লিয়ার রাইট এই প্রপার্টিগুলো অনেকবার ব্যবহার করতে হবে। এই কারণে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ফাইনালি আমি বলছি এটা একটা সেকশন এবং এটা একটা সেকশন, এখানে দুইটা সেকশন আছে।
দুইটা সেকশন পাশাপাশি দেখানোর জন্য ফ্লট লেফট করতে হবে। আর যদি মনে করেন রাইট সাইডে যে জায়গাটুকু আছে এই জায়গায় অন্য কোনো কন্টেন্ট আসবে না, কিংবা না আসার জন্য আপনারা যদি কোনো সিএসএস ব্যবহার করতে চান, সেই সিএসএসটা হবে ক্লিয়ার এবং ভ্যালুটা হবে বোথ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে ইউটিউবে কিংবা ফেসবুকে কমেন্ট করবেন। এখন আসি সিএসএস অপাসিটি নিয়ে। অপাসিটি সম্পর্কে বোঝানোর জন্য একটা ইমেজ যদি আমি ব্যবহার করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা ইমেজ ব্যবহারের জন্য কোড img source alter text। এখানে আমি একটা ইমেজ এটাকে সেভ করব। এখানে একটা নিউ ফোল্ডার, ওকে। এখন ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এর মধ্যে যে ইমেজটা আছে ওটাকে রিনেম করে টেক্সটটুকু কপি করলাম। এখন এখানে বসিয়ে দিব। আর এর আগে ইমেজ যে ফোল্ডারটা আছে ফোল্ডারটার নাম দিয়ে একটা স্ল্যাশ ব্যবহার করব। এখন ওয়েবসাইটে যে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন এখানে একটা ইমেজ চলে এসেছে। এখন ইমেজটার অপাসিটি কমাবো। এখানে একটা ক্লাস ব্যবহার করি, অপাসিটি নামে একটা ক্লাস। এখানে অপাসিটি মনে রাখবেন বাই ডিফল্ট যে কোনো এলিমেন্টের অপাসিটি 1 থাকে, আর এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আর ভ্যালু বাড়া কমা করে 0.1, 0.2 এভাবে 0.9 এবং লাস্টে 1। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন ইমেজটার অপাসিটি কমে গেছে। আরো কমায় দেব আমি 0.1। দেখুন একদম স্বচ্ছ টাইপের হয়ে গেছে। এটাকে আপনারা বাড়াতে পারেন। অনেক সময় কি হয়, যে কোনো একটা ইমেজ কিংবা যে কোনো একটা এলিমেন্টের অপাসিটি বাড়ানো কিংবা কমানোর দরকার হয়, তখন আপনারা এই অপাসিটি প্রপার্টিটা ব্যবহার করবেন। সিএসএস নিয়ে আজ আলোচনা শেষ করলাম। আশা করি সবাই অনেক অনেক বেশি প্র্যাকটিস করবেন। আর বুঝতে কোনো সমস্যা হলে আমি তো আছি, যে কোনো সময় প্রশ্ন করবেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুনদের জন্য বলছি, যারা এই টিউটোরিয়ালটি দেখছেন বা দেখা শেষ করেছেন তারা অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, কারণ যতবার আপনারা এই টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় এটা সম্পর্কে ধারণাটা অনেক বেশি ক্লিয়ার করতে পারবেন। অর্থাৎ আপনারা ওয়েব ডিজাইনের সম্পূর্ণ থিমটা বুঝতে পারবেন। আপনাদের বেসিকটা অনেক বেশি মজবুত হবে, কারণ এই HTML আর CSS এটা দিয়েই যে কোনো একটা বেসিক ওয়েব ডিজাইন করা সম্ভব। আগামী পর্বগুলোতে আমি দেখাবো কিভাবে আপনারা বেসিক, অ্যাডভান্স এবং আরো ভালো মানের ওয়েবসাইটগুলো ডিজাইন করতে পারেন এই HTML CSS দিয়ে। এবং আমি দেখাবো jQuery, জাভাস্ক্রিপ্ট, PHP এবং কিছু CMS যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো এইগুলোর ব্যবহার। সবাইকে আবারও মনে করিয়ে দিই, আপনারা যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এতে কি হবে, আমি যে কোনো একটা টিউটোরিয়াল যখন আপলোড করব তখন আপনারা এটার একটা নোটিফিকেশন পাবেন। সহজে আপনারা সেখান থেকে দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। সবাইকে আরেকবার মনে করিয়ে দিই, আমার এই টিউটোরিয়ালগুলোর কোনো কপিরাইট আইন নেই। আপনারা যে কোনো অবাণিজ্যিক বা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে পারবেন, ফ্রেন্ডদের দিতে পারবেন কিংবা অন্য যে শিখতে আগ্রহী তাকে দিতে পারবেন।
এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতে এখানেই শেষ করছি। পরবর্তীতে যে কোনো নতুন ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই।